আসসালামু আলাইকুম। আমি ডক্টর আব্দুল্লাহ মারুফ বলছিলাম। আমি অর্থোপেডিক বিশেষজ্ঞ, ট্রমা ও স্পাইন সার্জন। তো আজকে আমাদের মার্কস মেডিকেল কলেজে একটা রোগীর অপারেশন করতে যাচ্ছি আমরা। তো চিন্তা করলাম একটু কথা আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে একটা রোগীকে অপারেশনের আগে আমরা আসলে বা সার্জন যারা আছেন তারা কি কি প্রস্তুতি নিয়ে থাকেন। তো আশা করি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, উপকৃত হবে। তো আমি আশা করবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই। বিষয় হচ্ছে যে আমরা 6টি ধাপ আজকে আপনাদের সাথে উল্লেখ করব। সেটা হচ্ছে যে এই ধাপগুলা আপনারা ফলো করলে যে রোগী এবং ডাক্তারের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি, এগুলো অনেকাংশে আসলে কমানো সম্ভব। বুঝাবুঝির সমস্যা অধিকাংশই কমে যাবে ইনশাআল্লাহ। তো আমরা 6টি ধাপ উল্লেখ করব। তার মধ্যে প্রথম ধাপ হচ্ছে যে প্রি অপারেটিভ ইনভেস্টিগেশন অ্যান্ড ইভালুয়েশন। প্রথম ধাপ সেটা হচ্ছে ইনভেস্টিগেশন অ্যান্ড ইভালুয়েশন, মানে হচ্ছে আমরা ফিট আছি কিনা সেটা দেখার জন্য আমরা আসলে অনেকগুলো রুটিন কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি। তার মধ্যে সিবিসি পরীক্ষা, তার মধ্যে আছে হচ্ছে গিয়ে ইসিজি, সাম ক্রিয়েটিনিন, চেস্ট এক্সরে, এবং হচ্ছে গিয়ে অনেক সময় আমরা বয়স্ক রোগীর ক্ষেত্রে আমরা ইকোকার্ডিওগ্রামও করে থাকি। আর কিছু স্ক্রিনিং পরীক্ষা আছে যে তার কোনো সংক্রামক ব্যাধি থাকলে সেক্ষেত্রে আমরা কিছু স্ক্রিনিং টেস্ট করে থাকি, যেমন হেপাটাইটিস এর পরীক্ষা আছে, এগুলো আমরা রুটিনলি করে থাকি। আচ্ছা, এছাড়া আমরা বুকের পরীক্ষা করে থাকি, চেস্ট এক্সরে করে থাকি, যে তার শ্বাসের কোনো সমস্যা থাকলে অথবা তার লাংসে যদি কোনো ইনফেকশন থাকে আগে থেকে, এগুলো আমরা দেখে থাকি। মানে কিডনি, ডায়াবেটিস, তার হার্টের সমস্যা, তার ফুসফুসের সমস্যা, এগুলোকে একটা ইভ্যালুয়েশন করি আমরা। আচ্ছা, এরপর হচ্ছে রোগের ইতিহাস সম্পর্কে আমাদেরকে কিছুটা জেনে নিতে হবে। তার মধ্যে হচ্ছে ইতিহাসের মধ্যে আমরা রোগীদেরকে বলে থাকি যে যদি তার ডায়াবেটিস থেকে থাকে, তার যদি উচ্চ রক্তচাপের হিস্ট্রি থাকে, তার যদি থাইরয়েডের সমস্যা থাকে মানে হাইপোথাইরয়েডিজম, আবার অনেক ক্ষেত্রে রোগীদের যদি ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্টে কোনো সমস্যা থাকে, কার্ডিয়াক কোনো রোগ, এগুলো হচ্ছে বা স্ট্রোক করে থাকেন, এই হিস্ট্রিগুলো আমরা আসলে রোগীর কাছ থেকে পরিপূর্ণভাবে জেনে নেই আর কি। এটা অবশ্যই অপারেশনের আগে প্রত্যেকটা ডক্টর এবং আমরা যারা সার্জন আছে অবশ্যই আমরা এগুলো জেনে নেই, কারণ এগুলোর উপর অনেক কিছু নির্ভর করে। বিশেষ করে হার্টের রোগী যারা আছেন তারা অনেক সময় ইকোস্প্রিন বা ক্লোপিডগ্রেল নামক ওষুধ খেয়ে থাকেন, যেটাকে আমরা বলি অনেক সময় গ্রামে যে রক্ত তরল করার ঔষধ। এটা আমরা অপারেশনের আগে বন্ধ করে দিই, মিনিমাম 72 ঘন্টা আগে বন্ধ করে দিই। না হলে অপারেটিভ টেবিলে বা পারঅপারেটিভলি অনেক সময় উচ্চ আপনার রক্তক্ষরণের ঝুঁকি থেকে যায়। তো এগুলো হচ্ছে অবশ্যই রোগী এবং ডক্টর অবশ্যই এটা তারা শেয়ার করবে, রোগীও শেয়ার করবে যে আমি কি কি ওষুধ খাই। আবার ডক্টর অবশ্যই সে নিজে থেকে জেনে নিতে হবে যে সে কি কি ওষুধ খাচ্ছে, তো কোন ওষুধটা বন্ধ করতে হবে সেটা ডক্টর অবশ্যই আপনাকে বলে দিবে অপারেশনের আগে। আচ্ছা, 1 নম্বর গেল। এখন আসুন 2 নম্বর হচ্ছে হসপিটালাইজেশন। এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধাপটার সাথে অনেক সময় রোগী এবং ডাক্তারের মধ্যে অনেক সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। যেমন হসপিটালাইজেশন, এটা ডিপেন্ড করে রোগীর আসলে কোন ধরনের অপারেশন করবেন বা ডাক্তার কিভাবে আপনাকে ভর্তি করতে চায় তার উপরে। তো নর্মালি দেখা যায় আমরা আমাদের ইলেকটিভ কেসগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত অপারেশন একদিন আগে আমরা ভর্তি দিয়ে থাকি। তো রোগী হাসপাতালে গিয়ে ভর্তি এখন কিসে হবে, সে কি কেবিনে ভর্তি হবে নাকি সে ওয়ার্ডে ভর্তি হবে, এটা আসলে নির্ভর করে আপনার সার্জন বা আপনার উপরে রোগী, মানে আপনার সাথে সার্জনের কোনো কন্ট্রাক্ট হয়েছে কিনা, মানে আপনার সাথে সার্জনের কোনো আপনার হচ্ছে গিয়ে কোনো প্যাকেজে আপনি গেছেন কিনা তার উপর ডিপেন্ড করবে। যদি আপনার প্যাকেজটি হয় কেবিন সহ তাহলে আপনি কেবিন নেবেন, আর যদি প্যাকেজটি হয় কেবিন ছাড়া তাহলে আপনি কেবিন ছাড়া ওয়ার্ডে থাকবেন। আসলে এটা নির্ভর করে আপনার সামর্থ্যের উপরে অনেক ক্ষেত্রে, যে যাদের সামর্থ্য আছে তারা কেবিন নিতে পারে আর যাদের সামর্থ্য কম তারা ওয়ার্ডে থাকবে। তবে ওয়ার্ডে এবং কেবিনে থাকার মধ্যে আসলে কোনো মানে অপারেশনের মধ্যে কোনো আসলে কোনো তারতম্য নেই। মানে এমন না যে রোগী ওয়ার্ডে থাকলে অপারেশন একভাবে হবে, কেবিনে থাকলে অপারেশন অন্যভাবে হবে, এমনটা না। অপারেশন দুইটার ক্ষেত্রে সেম হবে। আচ্ছা, এটা 2 নম্বর গেল। 3 নম্বর আসে হচ্ছে, এটা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ধাপগুলোর মধ্যে এই ধাপটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমরা আসলে বাংলাদেশে আমাদের দেশে কম গুরুত্ব দিয়ে থাকি। সেটা হচ্ছে যে প্রি অ্যানাস্থেটিক বা প্রি অ্যানাস্থেসিয়া চেকআপ যেটা বলি আমরা, যে পাকু যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলে থাকি, যে অবশ্যই আপনার দক্ষ অ্যানাস্থেসিওলজিস্ট বা দক্ষ অজ্ঞান ডাক্তার আপনাকে অবশ্যই অপারেশনের আগে সে আপনাকে চেক করবে, সে আপনাকে মূল্যায়ন করবে, আপনার রোগগুলো সম্পর্কে সে জানবে, আপনার কি অপারেশন হতে যাচ্ছে সেটা সম্পর্কে সে বিস্তারিত জানবে, এবং কোন ধরনের অ্যানাস্থেসিয়া দিলে আপনার জন্য বেস্ট, বা অবশ্যই আপনার সেই দক্ষ অবেদনবিদ বা দক্ষ অ্যানাস্থেসিওলজিস্ট আপনার সাথে এবং আপনার সার্জনের সাথে সে শেয়ার করবেন বিষয়টা। এটা গেল। আচ্ছা, এরপরে আসেন, এটা গেল 3 নম্বর। 4 নম্বর হচ্ছে গিয়ে আমরা যে রোগীর খাদ্যাভ্যাস এবং হচ্ছে তার শারীরিক প্রস্তুতি কি হবে। অপারেশনের আগে সাধারণত আমরা রোগীদেরকে মেজর অপারেশনের ক্ষেত্রে আমরা 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকতে বলি, এবং এই না খাওয়াটা মানে একবারে না খাওয়া। এখানে আপনার এক ফোঁটা পানিও আমরা খেতে নিষেধ করি।
যেমন রমজান মাসে যেরকম আমরা উপোস থাকে ফাস্টিং, কমপ্লিট ফাস্টিং, এটা করতে হবে। তার মানে হচ্ছে গিয়ে 6 থেকে 8 ঘন্টা আপনাকে উপোস থাকতে হবে, একবারে খালি পেট। না হলে দেখা যায় অনেক সময় রুগীরা বলে যে স্যার আমি আমার অপারেশন 1 ঘন্টা পরে রুগী বলে যে স্যার আমি 1 ঘন্টা আগে একটু পানি খেয়েছি বা 1 ঘন্টা আগে 1 কিল পান খেয়েছি। এটা আসলে ঠিক না, মানে সেক্ষেত্রে অপারেশন দেখা যায় ক্যান্সেল হয়ে যেতে পারে ওই সময়ের জন্য। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের 4 নম্বর। 5 নম্বর হচ্ছে যে আমাদের অপারেশনের আগে অনেক সময় রোগীর যদি রক্ত, আচ্ছা আমরা যেটা বলতেছিলাম যে 4 নম্বরে যেটা, সেটা হচ্ছে রোগীর যে রক্ত, তার মানে অনেক সময় আমরা অপারেশনের আগে রোগীর রক্তের যদি মাত্রা কম থাকে, হিমোগ্লোবিন কমে যায়, সেক্ষেত্রে আমরা রোগীদের অনেক সময় বলে থাকি যে 1 ভাগ বা কোনো ক্ষেত্রে 2 ভাগ রক্তের কথা আমরা বলে নিই, যে আপনার 2 ভাগ রক্ত ম্যানেজ করে আমাদেরকে দিতে হবে। এটা ডিপেন্ড করে আসলে এবং হচ্ছে গিয়ে কি অপারেশন আমি করতে যাচ্ছি বা কতটুকু রক্তক্ষরণের ঝুঁকি আছে তার উপর এটা ডিপেন্ড করবে যে কতটুকু রক্ত আমার লাগবে বা কয় ইউনিট রক্ত দরকার। অনেক সময় দেখা যায় আমাদের রক্ত না হলেও চলে, আবার অনেক সময় কোনো ক্ষেত্রে 2 ইউনিট বা 3 ইউনিট ব্লাড আমাদের দরকার হয়ে থাকে অপারেশনের আগে। এটা গেল 4 নম্বর। 5 নম্বর হচ্ছে যে কনসেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট। যে কনসেন্ট বিষয়টা হচ্ছে আপনার সম্মতিপত্র, যেটা যে আপনাকে আমরা কি অপারেশন করতে যাচ্ছি এবং আপনার অপারেশনের কি কি সমস্যা হতে পারে বা এই অপারেশনের সুবিধা অসুবিধা ডিটেলস আপনার সাথে আলোচনা করা, বা অপারেশন পরবর্তী কি কি আপনার কমপ্লিকেশন বা ঝুঁকি আছে অপারেশনের সময় বা অপারেশনের পরে, এগুলো বিশদভাবে রোগীর সাথে আলোচনা করা। না হলে দেখা যায় ডাক্তার রোগীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। তো এগুলো হচ্ছে আপনি অবশ্যই আপনার ডাক্তারকে যে অপারেশনের সুবিধা কি, আর এটার অপারেশনকালীন সময়ে অপারেশনের পরে কি কি অসুবিধা হতে পারে আমার, সেগুলো অবশ্যই আপনার নিতে হবে এবং অবশ্যই ডাক্তার আপনাকে এগুলো, আপনার সার্জন যে অপারেশন করবে সে অবশ্যই আপনার সাথে এগুলো শেয়ার করবে বিষয়টা। আমরা বলি যে সাইন ইন চেকলিস্ট, যেটা আর কি সাইন ইন চেকলিস্ট হচ্ছে এটা WHO চেকলিস্ট, যেখানে হচ্ছে আমরা রোগীদেরকে আমরা মানে ভুল না হয় যে আমার রোগী কোনটা, মানে আমার রোগীর নাম, রোগীর ঠিকানা, রোগীর বয়স, রোগীর সেক্স, রোগীর কোন অঙ্গের সঙ্গে অপারেশন করতে যাচ্ছি আমরা, তাহলে কি হয় বা ইয়া থেকে মানে অনেক সময় অ্যাভয়েড করা সম্ভব হয়। দেখা যায় অনেক সময় আমরা এমন নিউজ শুনি যে ডান হাতের অপারেশন বা ডান পায়ের অপারেশন বাম পায়ে করে ফেলছে, অথবা পিত্তথলির অপারেশন দেখা যায় কিডনির অপারেশন করে ফেলছে, আমরা অনেক সময় এরকম নিউজ পেয়ে থাকি। তো এগুলোর উপরে বেস করে আসলে WHO একটা রিকমেন্ডেড চেকলিস্ট করা হয়েছে, যেটা আসলে আমরা ফলো করি অপারেশন থিয়েটারে। এটা ফলো করলে দেখা যায় রোগীর এই সমস্ত যে ভুলগুলা এগুলা পরিপূর্ণভাবে আপনার অ্যাভয়েড করা সম্ভব। তো সম্মানিত দর্শক, আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তী আরো একটি ভিডিওতে ইনশাল্লাহ। আপনার সাথে থাকবেন আশা করছি। আর অবশ্যই আপনারা যদি আপনাদের কাছে এই কথাগুলো ভালো লাগে বা আপনাদের যদি কোনো অপারেশন করতে চান, তাহলে এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আশা করি আপনারা কিছুটা উপকৃত হবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।